আসসালামু আলাইকুম। আমি এম আতাউর রহমান, রাজশাহী মেডিকেল কলেজের একজন স্টুডেন্ট। তো তোমাদের সামনে আমি হাজির হয়েছি বায়োলজি জুওলজির আর কি প্রথম চ্যাপ্টার, প্রাণীর ভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো এই চ্যাপ্টারটা একটু অনেক বড়ই। এই চ্যাপ্টারের শুরুর অংশটা আজকে আলোচনা করব, প্রথম পার্টটা। আমি একদম এমসিকিউ যে বেস্ট ক্লাসটা নিব, ওই জন্য আমাদের ক্লাসের নাম কি এমসিকিউ ব্লাস্টার ক্লাস। এমসিকিউ ব্লাস্টার ক্লাস। এই ক্লাসটা মূলত কাদের জন্য? যারা পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার 1 মাস বাকি আছে বা পরীক্ষার আগের রাতে পড়বে, তাদের জন্য মূলত ক্লাস। এই ক্লাসটা মূলত এইচএসসি 25-এর জন্য। তো এই ক্লাসে আমরা এমসিকিউ অংশটা একদম ফুল কাভার করব। আর এইভাবে আমি পড়তাম, আর এইভাবে করলে একদম সর্বোচ্চ সংখ্যক এমসিকিউ আর কি নিশ্চিত হয়। এই ক্লাসে আমরা কোনো একদম যথারীতি যাকে বলে যে এমসিকিউ সলভ ক্লাস বা খালি এমসিকিউ সলভ করে দিলাম, ওরকম না। আমরা এই ক্লাসে অনেক কম্প্যাক্ট করে রাখার চেষ্টা করেছি, আর এই ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টার অংশের প্রত্যেকটা এমসিকিউ যাতে কাভার হয়, ওই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তো ক্লাস শুরু করা যাক। তো আমাদের আশেপাশে জীব এবং জড় নিয়ে আমাদের এই পরিবেশ। তো আমাদের বিজ্ঞানীরা প্রায় 10 থেকে 20 মিলিয়নের মতো প্রাণীর আর কি আবিষ্কার করেছে, যার মধ্যে প্রায় 2 থেকে 3 মিলিয়নের মধ্যে ব্যাখ্যা করতে পেরেছে। তো ব্যাখ্যা করেছে বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে, যে কোনগুলা মানুষের জন্য উপকারী, কোনগুলা মানুষের জন্য ক্ষতিকর, এই ভিত্তিতেই মূলত এই প্রাণীবিন্যাসটাকে সাজানো হয়েছে। তো প্রথম জিনিসটা হলো প্রাণীর ভিন্নতা। তো প্রকৃতিতে 3 ধরনের প্রাণী বৈচিত্র্য দেখা যায়। প্রথমটা হলো প্রজাতিগত জিনগত বৈচিত্র্য, আর একটা আসলো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তো এইখান থেকে কোশ্চেনটা মূলত এইভাবে আসতে পারে যে এই 3টা অপশন এখানে দিল, আর একটা দিয়ে বলল যে প্রকৃতিতে প্রাণী বৈচিত্র্য দেখা যায় না কোনটি। এভাবে মূলত প্রশ্নটা এখান থেকে আসতে পারবে। তো এটা আমরা সহজে কিভাবে মাথায় রাখতে পারি? পাবজি দ্বারা। আমরা তো অনেকেই পাবজি গেম খেলে থাকি। পাবজি, পাতে প্রজাতিগত, বতে বাস্তুতান্ত্রিক, আর জতে হলো জিনগত। তো এখন প্রথমে আসি জিনগত বৈচিত্র্যটাকে। জিনগত বৈচিত্র্যটা মূলত একই প্রজাতির মধ্যে বিভিন্ন যে সদস্যগুলো আছে, যেমন আমরা চিন্তা করতে পারি মানুষের মধ্যে কেউ দেখবো আমরা মোটা, কেউ চিকন। আবার আমেরিকার মানুষের সাথে যে জাপানিজ মানুষের, এদের পার্থক্য করা যায়। এটা মূলত হয় কিসের মাধ্যমে? জিনগত পরিবর্তনের মাধ্যমে। তাহলে এখানকার মূল কথা হলো একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে বৈচিত্র্য। এটা মূলত হয় জিনের কারণে। কারণ আমাদের শরীরে কি আছে, প্রতিটা কোষে কি আছে, ক্রোমোজোম, তার মধ্যে মূলত থাকে জিন। আর জিনের যে পার্থক্য সৃষ্টির কারণে মূলত এই পার্থক্যটা হয়ে থাকে। যেহেতু এটা একই প্রজাতির মধ্যে বিভিন্ন সদস্যের মধ্যে আর কি এইটা পার্থক্য সৃষ্টি করে বা বৈচিত্র্যের সৃষ্টি করে, এই জন্য এটাকে মূলত বলা হয় অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কি? অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। তারপরে আসে প্রজাতিগত বৈচিত্র্য। আচ্ছা, এটার উদাহরণ কি হতে পারে? জিনগত
যে মানুষের বিভিন্ন সদস্য, মানুষের বিভিন্ন সদস্য। এবার আসলে প্রজাতিগত, প্রজাতির ভিন্নতার কারণে যে বৈচিত্র্য সৃষ্টি হয় তাকে মূলত এই প্রজাতিগত বৈচিত্র্য বলে। তো জিনিসটা কি? প্রজাতিগত বৈচিত্র্যটা হলো যে গরু একটা প্রজাতি, ছাগল একটা প্রজাতি, গরু তারপরে বাঘ, এই যে প্রজাতি আলাদা হয়ে যাচ্ছে এটাই মূলত হলো প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে ভিন্ন প্রজাতির প্রাণীদের মধ্যে বৈচিত্র্য। যেহেতু এটা প্রজাতি পাল্টে যাচ্ছে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কি? আন্ত, এক্ষেত্রে হবে অন্ত। অন্ত মানে একটার মধ্যেই যে ভিন্নতা দেখা যায়, আর অন্ত মানে, আন্ত মানে কি? আন্ত মানে দুইটা জিনিসের মধ্যে ভিন্নতা বা দুইটা জিনিস নিয়ে যখন তুলনা করব। আর অন্তটা কি? একটা জিনিসের মধ্যে যেটা তুলনা করব। তাহলে এইটা হবে আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কি? আন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। এইটার উদাহরণগুলো আমরা কি দিতে পারি? উদাহরণ, বাঘ ও কি যে ছাগলের দিতে পারে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটা কি? বাস্তুতান্ত্রিক, এখানে প্রথমে ওয়ার্ডটা কি আসছে? বাস্তু, অর্থাৎ বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হবে। যেমন ধরা যায় যে সুন্দরবনের যে প্রাণীগুলা, আবার যে অ্যামাজনের যে জঙ্গল আছে তার প্রাণীগুলার, এদের মধ্যে কিছু বৈচিত্র্য দেখা যাবে। সব প্রাণী সব জায়গায় থাকতে পারে না, কিছু আছে মেরু অঞ্চলে থাকতে পারে, কিছু আছে অন্য অঞ্চলে, অর্থাৎ কি বলে গরম প্রিয় অঞ্চলে থাকতে পারে, কোনোটা শীত অঞ্চলে থাকতে পারে। তো এটা বিভিন্ন অঞ্চলের মধ্যে সৃষ্টি হয়, বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বৈচিত্র্য। তাহলে আমাদের এই পড়াটা হয়ে গেল। এখান থেকে এই থেকেই মূলত এমসিকিউ গুলো আসে। তো পরবর্তী স্লাইডে যাই। এখানে কিছু এমসিকিউ বা শর্ট কোশ্চেন আছে। তো প্রথম কোশ্চেনটা, পৃথিবীর জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে কি বলা হয়? জীব বৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় হটস্পট। হটস্পট। পৃথিবীতে কয়টা হটস্পট আছে? 25টি। পৃথিবীতে 25টি হটস্পট আছে। তো এখন প্রশ্ন হলো যে বাংলাদেশ কোন হটস্পটের অন্তর্গত? বাংলাদেশ মূলত ইন্দো বার্মা, কি ইন্দো বার্মা হটস্পটের অন্তর্গত। আরেকটা প্রশ্ন কি? শ্রেণীবিন্যাসের জনক। শ্রেণীবিন্যাসের জনকটাকে আমরা তো জানি যে পৃথিবীর যতগুলা প্রাণী আছে প্রাণীকে উদ্ভিদ এবং প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতে ভাগ করা একে ক্যারোরাস লিনিয়াস। তো এই জন্য একে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তো কে হবে? ক্যারোলাস লিনিয়াস। এবার কি? প্রাণী বিজ্ঞানের জনক। প্রাণী বিজ্ঞানের জনকের নাম কি? তোমরা তো জানোই, কি অ্যারিস্টটল। কে? অ্যারিস্টটল। প্রাণী বিজ্ঞানের জনকের নাম অ্যারিস্টটল। তো আমাদের যে প্রাণীগুলো আছে এগুলা মূলত বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। কি জন্য? আমরা যদি প্রাণীগুলো একদম ঢালাও আকারে জানি
তাহলে এই প্রাণীগুলা কোনগুলা মানুষের জন্য উপকারী আর কোনগুলা মানুষের জন্য ক্ষতিকর সেটা আমরা জানতে পারবো না। বাট আমরা যদি একটা সুন্দর ক্লাস, শ্রেণী এভাবে আলাদা আলাদা করে ভাগ করতে থাকি তাহলে এটা আমাদের জানার জন্য সুবিধা হবে, এটাকে ব্যাখ্যা করা সহজ হবে। তো এই প্রাণীগুলাকে বিভিন্নভাবে আর কি ভাগ করা যায়। একটা কি সংগঠন মাত্রা, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন, তারপরে উপাঙ্গিক, তারপরে প্রান্তিকতা, সিলোম, ক্লিভেজ, ভ্রূণস্তর, নটোকট, মেরুদণ্ড, এই বিভিন্ন আর কি ক্যাটাগরিতে ভাগ করা হয়। আজকের ক্লাসে মূলত এই জিনিসগুলাই পড়বো যে সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণীগুলাকে কিভাবে সাজানো হচ্ছে। এটা আজকে মূলত ক্লাস প্রথম অংশে আমরা সহজভাবে আর কি শিখে নেব। আমরা জানি যে প্রাণী জগতের যে প্রায় প্রাণী আছে প্রায় 10 থেকে 20 মিলিয়নের প্রাণী, তাদেরকে মূলত 33টা পর্বে ভাগ করা হয়। কয়টা? 33টা। তার মধ্যে প্রধান পর্ব বা মেজর পর্ব কয়টা? 9টা। তাহলে মাইনর পর্ব কত হবে? মাইনর পর্ব 33 থেকে 9 বাদ দিলে কত হয়? 24। তো আমাদের মেজর পর্বগুলোর নাম একদম সিরিয়ালি মনে রাখতে হবে। কি সেগুলা? একদম সিরিয়ালি মনে রাখতে হবে তোমাদের। প্রথমে আসে কি? পরিফেরা, তারপরে কি? নিডারিয়া, তারপরে কি? প্লাটিহেলমিনথেস, তারপরে নেমাটোডা, দেন মলাস্কা, অ্যানিলিডা, তারপরে আর্থ্রোপোডা, দেন আসে হলো একাইনোডার্মাটা, লাস্ট কর্ডাটা। কয়টা আছে? 9টা পর্ব। প্রথমে কি? পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, তারপরে তো প্রথমটা কি? পরিফেরা, তারপর নিডারিয়া, তারপর প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। সিরিয়াল 1 2 3 4 5 6 7 8 9। এই 9টা হলো মেজর পর্ব। তাহলে এখন তোমাদের কাছে প্রশ্ন হলো, প্রাণী জগতের প্রথম পর্বটার নাম কি? প্রথম পর্বের নামটা কি? তোমরা এই জায়গায় একটু পজ করে এটা তোমরা আর কি মনে মনে ভাবো প্রথম পর্বটার নাম কি। তোমরা বলবা অনেকে পরিফেরা নাকি, বাট এটা হলো ভুল। হবে হলো প্রথম পর্ব হলো মেসোজোয়া। কেননা আগে দেখি প্রধান পর্বের মধ্যে প্রথম পর্বটা কি? পরিফেরা। বাট আরো তো বাকি 24টা মাইনর পর্ব আছে। তো ওই মাইনর পর্বের যে মেসোজোয়াটা আছে সেটাই মূলত হলো প্রথম পর্ব।
দেন বৈশিষ্ট্যগুলো এখন শিখতে থাকি আস্তে আস্তে। হ্যাঁ, সংগঠন মাত্রা, যে কোষগুলা কিভাবে সাজানো হয় এর ভিত্তিতে আর কি, সংগঠন মাত্রার ভিত্তিতে প্রাণীগুলাকে 4 ভাগে ভাগ করা যায়। কত ভাগে? 4 ভাগে। প্রথম ভাগটা কি? কোষীয় সংগঠন মাত্রা। কি? কোষীয় সংগঠন মাত্রা। আমাদের এই সিরিয়ালটা মনে রাখতে হবে, যখন বলবে কোষীয় তখন ভাববা প্রথমটাই হলো কোষীয় সংগঠন মাত্রা। তাহলে 1 নাম্বার পর্বটাই হলো কোষীয়। 1 নাম্বার পর্বটা কি? পরিফেরা। তারপরে আসে কোষ, কোষের পরে কি আসে? কোষ টিস্যু। এখানে কোনো টিস্যু গঠন হয় না, ওই জন্য এটা মূলত কোষীয় সংগঠন মাত্রা। বাট কোষ টিস্যুতে, এইটাতে কোষের সাথে সাথে এক ধরনের টিস্যু তৈরি হয়, টিস্যু সংগঠন মাত্রা, কোষ টিস্যু। প্রথমটা যেহেতু পরিফেরা, দ্বিতীয় যে পর্বটা আছে সেটাই মূলত কোষ টিস্যু, অর্থাৎ নিডারিয়া। দেন আছে টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। কি? টিস্যু অঙ্গ সংগঠন মাত্রা। এটা কি? এটা তৃতীয় যেটা পর্ব আছে, কি সেটা? প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস। এখানে মূলত টিস্যু অঙ্গ দেখা যায়, মাত্রার সংগঠন দেখা যায়। আর একটা জিনিস মাথায় রাখা লাগবে, যে টিস্যু অঙ্গটা মূলত কোথায় দেখা যায়? এটা হলো কি? চক্ষু বিন্দু, প্রোবোসিস ইত্যাদি জায়গায়। দেন লাস্ট নাম্বারটা হলো অঙ্গতন্ত্র সংগঠন মাত্রা। এই জায়গায় তন্ত্রের সৃষ্টি হয়। অঙ্গ সংগঠন মাত্রা। অঙ্গ বলতে হাত পা, এগুলা অঙ্গ। আর তন্ত্র, আমাদের যে দেহের মধ্যে অনেকগুলো তন্ত্র আছে, যেমন কি পরিপাক তন্ত্র, রেচন তন্ত্র, তারপর সংবহন তন্ত্র, এরকম বিভিন্ন তন্ত্রের সৃষ্টি হয়। তো এইটা বাকি যা আছে, এইখানে দেখো যে পর্বগুলো আছে, এখান পর্যন্ত কি সৃষ্টি হয়? এখানে কি? অঙ্গ ওই টিস্যু অঙ্গ। আর এখান থেকে যা আছে বাকিগুলা সবার কি হয়? অঙ্গতন্ত্র। অর্থাৎ 4 থেকে একদম 9 পর্ব পর্যন্ত এগুলা অঙ্গতন্ত্রটা দেখা যায়। বাট প্রথম অঙ্গতন্ত্র কোথায় দেখা যায়? সর্বপ্রথম অঙ্গতন্ত্র দেখা যায় হলো অঙ্গতন্ত্রটা দেখা যায় কোথায়? নিমার্টিয়ান পর্বে। কি পর্ব? নিমার্টিয়ান। তাহলে একবার রিভিশন দিই, সংগঠন মাত্রার ভিত্তিতে কয় ভাগে? 4 ভাগে। কোষ, কোষ টিস্যু, টিস্যু অঙ্গ, অঙ্গতন্ত্র। পর্বগুলা কি? প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, আর এইটায় চতুর্থ এবং চতুর্থ থেকে একদম লাস্ট পর্ব পর্যন্ত অঙ্গতন্ত্র দেখা যায়। নেক্সট, আচ্ছা, ক্লিভেজ। ক্লিভেজ কাকে বলে? ক্লিভেজ মূলত বলে হলো জাইগোটের মাইটোসিস বিভাজন, এটাকে মূলত বলা হয় ক্লিভেজ। তো বিভাজন তলের উপর ভিত্তি করে ক্লিভেজকে 3 ভাগে ভাগ করা যায়। কত? 3 ভাগে। ভাগগুলা কি? ওরিও ক্লিভেজ, দ্বিপার্শ্বীয় ক্লিভেজ আর সর্পির ক্লিভেজ। তো কোন কোন পর্বে এগুলা দেখা যায়? মূলত
ওরিও ক্লিভেজ, এটা আমরা মনে রাখবো, ওরিও এখান থেকে মনে রাখবো, এটা আর্থ্রোপোডায় দেখা যায়। কোথায়? আর্থ্রোপোডা। দ্বিপার্শ্বীয় ক্লিভেজটা কোথায় দেখা যায়? এটা দেখা যায় কোথায়? কর্ডাটার মধ্যে। কি? কর্ডাটা। আর সর্পিল ক্লিভেজটা দেখা যায় কোথায়? এটা যেহেতু এমসিকিউ বেসি মানে বেস ক্লাস, সেহেতু আমরা এটার বর্ণনা আর কি দিচ্ছি না, সেটা স্কিপ করে যাচ্ছি। তো এটা দেখা যায় কোথায়? মলাস্কা এন্ড অ্যানিলিডা। অ্যানিলিডা, যেটা আমরা সুন্দর করে কিভাবে মনে রাখতে পারি? মা দ্বারা। মতে হলো মলাস্কা, এতে হলো অ্যানিলিডা। তাহলে ক্লিভেজ মূলত এইভাবে ভাগ করা যায়। দেন আমাদের আসে হলো ভ্রূণ স্তর। ভ্রূণ স্তর ব্যাপারটা কোথায় আসবে? মূলত যে ভ্রূণ দশা অর্থাৎ স্তর, এই স্তর জিনিসটা আসবে মূলত ভ্রূণ দশায়। যে ভ্রূণ স্তরটা গঠিত হয় কোথায়? মূলত গ্যাস্ট্রুলা পর্যায়ে। কোন পর্যায়ে? গ্যাস্ট্রুলা পর্যায়ে। গ্যাস্ট্রুলাতে পর্যায়ে মূলত ভ্রূণ স্তরটা সৃষ্টি হয়। তো ভ্রূণ স্তরের ভিত্তি করে প্রাণীদের কয় ভাগে ভাগ করা যায়? অনেকে ভাববা যে এক স্তর, দ্বি স্তর, ত্রিস্তর, বাট না, দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগ? দুই ভাগ। ভাগগুলা কি কি? একটা হলো কি দ্বিস্তরী, আর একটা ত্রিস্তরী। দ্বিস্তরীতে কি কি স্তর থাকে? দ্বিস্তরীতে স্তরগুলা থাকে হলো ভিতরের স্তর, সেটাকে বলা হয় ভিতর, এন্ডোডার্ম। ডার্ম মানে ত্বক, ভিতরের স্তর, এই জন্য এন্ডোডার্ম। আর কি থাকে? বাইরের স্তর, মাঝে কোনো এখানে স্তর থাকে না। কি ডার্ম? বাইরেরটাকে বলা হয় এক্টোডার্ম। কি? এক্টোডার্ম। আর তিন স্তরে তাহলে কি থাকবে? এই দুইটা স্তর তো অলরেডি থাকবে, দেন আরেকটা স্তর থাকবে, সেটা কি? এন্ডোডার্ম। মাঝে ওই জন্য মেসোডার্ম, মেসো মানে মাঝে। লাস্টে হলো সবার বাইরে এক্টোডার্ম। কি? একটো। তো এখানে তিনটা স্তর, ওই জন্য কি থাকে? মেসোডা। এখানে তিনটা স্তর, ওই জন্য মাঝে কি থাকে? মেসোডার্ম। এখানে যেহেতু মেসোডার্ম থাকে না, এখানে মেসোডার্মের বদলে একটা জিনিস থাকে, এটা আর কি থকথকে জেলের মতো পদার্থ, যেটাকে বলা হয় মাঝে কি থাকে? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া, এই দুই স্তরের মধ্যে এই জিনিসটা থাকে। দেন আমাদের আসবে হলো প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা কাকে বলে? প্রতিসাম্যতা বলতে বোঝায় প্রাণীদের মধ্যরেখীয় তলের দুই পাশে সদৃশ অংশের সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের যে অবস্থান, এটাকে মূলত বোঝায় হলো প্রতিসাম্যতা। তো প্রতিসাম্যতাকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? কয়েকটা বিভিন্ন ভাগে প্রতিসাম্যতাকে ভাগ করা যায়। তো ফার্স্টে আসে কি? অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যটা কি? এইটা কোনো সমান দুই ভাগে আর কি ভাগ করা যাবে না, একটা প্রাণীকে কোনো সমান ভাগে ভাগ করা যাবে না। তো এটা মনে রাখবো হলো প্রথম আর পঞ্চম পর্যায়টা, পর্বটা। প্রথম পর্বটা কি? পরিফেরা। আর পঞ্চম পর্বের একটাই প্রাণীতে এটা দেখা যায়, সেটা হলো আপেল শামুক। কোথায়? আপেল শামুক। দেন আসে হলো অরীয় প্রতিসাম্য। কি? অরীয় প্রতিসাম্য। এটা কোথায় দেখা যায়? এটা মনে রাখবো দ্বিতীয় এবং অষ্টম যে পর্ব আছে, সেখানে মূলত অরীয় প্রতিসাম্যতা দেখা যায়। তো দ্বিতীয় পর্বটা কি? নিডারিয়া পর্বভুক্ত প্রাণী। নিডারিয়া
রিয়া। আর কোথায় একাইনোডার্মাটা, কি একাইনো, এটার যে আমরা জানি যে স্টারফিশ। তো অরীয় প্রতিসাম্যতা এটা মূলত কি, একটা প্রাণীকে যদি দুয়ের অধিক ভাগ মধ্যরেখীয় তল বরাবর যদি আমরা ভাগ করি এবং সমান অংশ যদি পাই, সেটাকে মূলত বলা হয় অরীয় প্রতিসাম্যতা। দেন আসে গোলীয় প্রতিসাম্যতা। গোলীয় প্রতিসাম্যতা কি কি একদম সহজ, জোয়া জোয়া দিয়ে মনে রাখবো, কি হেলিও জোয়া, কি হেলিও জোয়া। তারপরে আছে রেডিও লারিয়া, দেন ভলভক্স। তারপরে আসে দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় প্রতিসাম্য গুলা কি কি, টিনোফোরা পর্ব, আর প্রাণী যদি বলি সিওলো প্লানা। দ্বিপার্শ্বীয় এইগুলা বাদে যা আছে মূলত সবগুলাই দ্বিপার্শ্বীয়। তো এটা আমরা সহজে উদাহরণ দেখে আমরা দেখতে পারি, যেমন মানুষ, প্রজাপতি। তো আমি আবার বলছি, প্রতিসাম্যতা কি, প্রাণীদের মধ্যরেখীয় তল বরাবর দুপাশে আর কি সদৃশ এবং সমান অংশের যে অবস্থান, সেটাকে মূলত বলা হয় প্রতিসাম্যতা। প্রথমে আছে অপ্রতিসাম্য প্রাণী। অপ্রতিসাম্য প্রাণী অর্থাৎ সমান অংশে ভাগ করা যায় না, এটা হলো প্রথম এবং পঞ্চম পর্বটা। তো প্রথম পর্বটা পরিফেরা, আর পঞ্চম পর্বের প্রাণী কি, আপেল শামুক বা গ্যাস্ট্রোডা বা আপেল শামুক, যেটা বৈজ্ঞানিক নাম কি বলা হয়, পিলা গ্লোবোসা, কি পিলা গ্লোবোসা। দেন আসে অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্যর ক্ষেত্রে মনে রাখবো দ্বিতীয় এবং অষ্টম পর্ব। দ্বিতীয় পর্বটা কি, নিডারিয়া। তারপরে আসে হলো একাইনোডার্মাটা। তারপরে হলো গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যের উদাহরণ হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স। দ্বি অরীয় প্রতিসাম্য কি, টিনোফোরা এবং সিলিও প্লানা। আর দ্বিপার্শ্বীয় বাকি মোটামুটি যেগুলো আছে সেগুলাই কিছু ক্ষেত্রে, যেমন যে পঞ্চম পর্ব আছে মলাস্কার, যে ওখানে আপেল শামুক বা গ্যাস্ট্রোপোডা ব্যতীত এখানে হবে। তারপরে আসে খণ্ডকায়ন। খণ্ডকায়নটা কি, কোনো প্রাণীর দেহকে যদি লম্ব বরাবর ভাগ করে যদি অসংখ্য খণ্ডের পুনরাবৃত্তির মাধ্যমে তৈরি হয়, সেটাকে মূলত বলা হয় খণ্ডকায়ন। খণ্ডকায়ন বা এটার অপর নাম কি বলা যায়, মেটামরিজম, খণ্ডকায়ন বা সেগমেন্টেশন, বা বলা যায় হলো মেটামরিজম। তো খণ্ডকায়নের উপর ভিত্তি করে প্রাণীকে মূলত দুই ভাগে ভাগ করা যায়, সেটা হলো সমখণ্ডকায়ন, সমখণ্ডকায়ন অর্থাৎ খণ্ডগুলা সমান থাকবে, আর আরেকটা কি সমজেহেতু অসমখণ্ডকায়ন, কি অসমখণ্ডকায়ন। সমখণ্ডকায়নটা কি 6 নম্বর পর্ব অ্যানিলিডা, অসমখণ্ডকায়ন আর্থ্রোপোডা। দেন আসছে খণ্ডকায়নকে আরো কয়েক ভাগে ভাগ করা যায়, সেটা হলো প্রকৃত খণ্ডকায়ন, অপ্রকৃত আর অখণ্ডকায়িত, অর্থাৎ কোনো খণ্ড করা যায় না। তো এরকম প্রাণীগুলো কি প্রকৃত খণ্ডকায়ন। এই খণ্ডকায়নে কি পাবো,
বাহ্যিক এবং অভ্যন্তরীণ দুই ক্ষেত্রে আর কি সমানভাবে খণ্ডকায়নটা থাকবে। কিভাবে? বাহ্যিক ও অভ্যন্তরীণ ভাবে এই খণ্ডকায়নটা থাকবে। অভ্যন্তরীণ। এটার উদাহরণ হলো মূলত 6 নম্বর পর্ব কি লিডা, এক্ষেত্রে প্রকৃত খণ্ডকায়ন দেখা যায়। আর অপ্রকৃত তো কি দেখবো? বাহ্যিক দেখতে পাবো, না হলে অভ্যন্তরীণ। বাহ্যিক বা অভ্যন্তরীণ। বাহ্যিকটা দেখা যায় কোথায়? আর্থ্রোপোডাতে। আর্থ্রোপোডা। আর অভ্যন্তরীণটা কোথায় দেখা যায়? কর্ডাটাতে। কোথায়? কর্ডাটা। অখণ্ডায়িত হলো মূলত 4 নম্বর পর্ব, 5 নম্বর পর্ব এবং 8 নম্বর যে পর্ব, এখানে কোনো খণ্ডকায়ন দেখা যায় না। নেক্সটে আছে অঞ্চলায়ন। কয়েকটা খণ্ড একসাথে হলে যে তৈরি হয় অঞ্চল, আর এই জিনিসটা তৈরি হওয়ার প্রক্রিয়াকে মূলত বলা হয় অঞ্চলায়ন। অঞ্চলায়ন দেখা যায় মূলত কোথায়? আর্থ্রোপোডাতে। একটু মনে রাখলেই তোমাদের এমসিকিউর জন্য এনাফ। আর্থ্রোপোডা। সিলোম। সিলোমটা কি? এখানে সিল, এই সিল মানে মূলত হলো গহ্বর। তাহলে আমরা বুঝতে পারছি সিলোম এটা একটা গহ্বর। তাহলে সিলোম কাকে বলে সেটা আমাদের কি? সিলোম হলো দেহ প্রাচীর ও পৌষ্টিক নালীর মধ্যবর্তী একটি গহ্বর। যেটা মূলত মেসোডার্ম থেকে উদ্ভূত। মেসোডার্ম থেকে উদ্ভূত এবং মেসোডার্মাল পেরিটোরিয়াম পর্দায় আবৃত। কি? মেসোডার্মাল কোন পর্দা? পেরিটোনিয়াম পর্দায় আবৃত। সিলেমকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 3 ভাগে। এখানে দেখো একটা জিনিস, মেসোডার্ম পর্দা আছে, তাহলে সিলোমটা কোথা থেকে মূলত থাকবে? কোথায় আর কি মেসোডার্মটা আছে? ত্রিস্তরী প্রাণীতে। তো সিলোমটা মূলত দেখা যাবে 3 স্তর প্রাণী বিশিষ্ট ক্ষেত্রে। এটাকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। ভাগগুলা কি? অ্যাসিলোমেট। কি? অ্যাসিলোমেট। এখানে কোনো সিলোম নাই। তো এইটা কি কি হবে? প্রথম 3টা পর্ব কি? পরিফেরা, নিডারিয়া, আর একটা কি? প্লাটিহেলমিনথেস।
দেন আসে হলো সিউডোসিলোমেট, অর্থাৎ এখানে একটা সিলোম দেখা যাবে বাট এটা ভ্রান্ত, অর্থাৎ অপ্রকৃত সিলোম বিশিষ্ট। সিউডো সিউডোসিলোমেটটা কি, সেটা হলো চতুর্থ পর্যায়, চতুর্থ পর্ব, সেটা হলো নেমাটোডা। দেন আসে হলো ইউসিলোমেট, অর্থাৎ এখানে প্রকৃত সিলোম আছে, ইউ সিলোমেট। বাকি এরপরে কি আছে, মলাস্কা থেকে শুরু করে, মলাস্কা, অর্থাৎ পঞ্চম পর্ব থেকে একদম শেষ পর্ব পর্যন্ত, নবম। দেন আমাদের আসলো কি সংবহন তন্ত্র। তো কোথায় কি সংবহন তন্ত্র দেখা যায়, এগুলোকে মূলত কয়েক ভাগে ভাগ করা যায়। মুক্ত সংবহন তন্ত্র, এটা কোথায় দেখা যায়, 6 এবং 9 নাম্বার পর্ব। 6 নাম্বার পর্বটা কি না, মুক্ত সংবহন মূলত দেখা যায় হলো 5 এবং 7 নাম্বার পর্ব। 5 নাম্বার পর্বটা কি হলো মলাস্কা, মলাস্কা, আর কি আর্থ্রোপোডা। আর মুক্ত সংবহন কোথায় দেখা, যেখানে মূলত কি থাকবে, হিমোসিল থাকবে। এখানেও দেখো নামের শেষে যেহেতু সিল আছে, এটাও এক ধরনের গহ্বর। তারপরে আসলো বদ্ধ সংবহন তন্ত্র। বদ্ধ সংবহন তন্ত্রটা দেখা যায় মূলত 6 এবং 9 নাম্বার পর্ব, 6 এবং 9, অর্থাৎ অ্যানিলিডা, অ্যানিলিডা, আর কি 9 নাম্বার পর্ব কি কর্ডাটা। পানি সংবহন তন্ত্র কোথায় দেখা যায়, এটা দেখা যায় হলো কোথায়, একাইনোডার্মাটা। 8 নাম্বার পর্ব, সেটা হলো একাইনোডার্মাটা, এ কাইনো ডার মাটা। আর সিলেন্টেরন কোথায় দেখা যায়, সিলেন্টেরন মূলত দেখা যায় হলো দ্বিতীয় পর্ব, অর্থাৎ নিডারিয়াতে। অনুপস্থিত কোথায়, অনুপস্থিত হলো কৃমিতে। কৃমিতে কোনো সংবহন তন্ত্র নাই। তো এই দুটা কৃমি রিলেটেড দুইটা পর্ব কি, একটা হলো প্লাটিহেলমিনথেস, আর একটা হলো নেমাটোডা। দেন হলো পৌষ্টিক নালী। আমাদের কিছু পর্বে আছে, পর্বর কারো আছে পৌষ্টিক নালী আর কাদের পৌষ্টিক নালী নাই। তো দুই ভাগে মূলত ভাগ করা যায়। পৌষ্টিক নালী উপস্থিতির ভিত্তিতে, এখানে উপস্থিত, আর একটা কি অনুপস্থিত। যাদের উপস্থিত তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় এন্টারোজোয়া। কি এন্টারোজোয়া। আর যাদের অনুপস্থিত তাদেরকে বলা হয় প্যারাজোয়া। এন্টারো অর্থাৎ অন্ত্র, যাদের অন্ত্র আছে তাদেরকে বলবো এন্টারোজোয়া, আর যাদের অন্ত্র নাই তাদেরকে কি বলবো, প্যারাজোয়া। তো প্যারাজোয়ার উদাহরণ কি, পরিফেরা। আর বাকি যা আছে, বাকি মেজর পর্বগুলা হলো এন্টারোজোয়া। তো
তো আজকে আমাদের ক্লাসের প্রথম অংশটা আর কি শেষ হলো। তো এই ক্লাস তোমরা শেষ করবা, তারপরে দেখবা যে কোশ্চিন একটা ব্যাংক নিয়ে তোমরা বসবা, দেখবা সমস্ত কোশ্চিন এই ক্লাসের মধ্যে থেকে আসছে। প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কোশ্চিন দেখবা এই ক্লাস থেকে আসছে। তো আমাদের কাজ এখন কি হবে, এই ক্লাস করার পরে কোশ্চিন ব্যাংক নিয়ে বসা এবং সলভ করা। আর নেক্সট অংশে যে বাকি অংশটা আছে কি, যে বিভিন্ন পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেল, মিনথেস, এই পর্বগুলো আছে, এই পর্বগুলোর যে আলাদা করে বৈশিষ্ট্য আছে ওটা আমরা সহজে দেখব। আর একটা কথা, এই ক্লাস সম্পূর্ণ হলো এমসিকিউ। এই অংশ থেকে বোর্ডে কখনো সিকিউ কোশ্চেন আসেনি, একটু মাথায় রাখবা। তোমাদের মাথায় কিভাবে রাখতে হবে, কোথা থেকে কি কোশ্চেন আসছে, এইভাবে দেখে পরীক্ষা না দিতে গেলে তোমাদের আর কি পরীক্ষাটা ভালো হবে না। তো আজকের ক্লাস এখানেই শেষ, সবাই ভালো থাকবে।